সুখেরই আশায় সব যায় যে ভুলে, কে আপন কে পর, অর্থের মায়া জালে মুছে যায় না সব অন্যায়, কেঁদে মরে ভালোবাসা, তবু আশার নদীতে ওঠে ঢেউ। এই গুলশান এভিনিউ, গুলশান এভিনিউ, গুলশান এভিনিউ। আমি বুঝতে পারছি তোমার মন কিছু একটা নিয়ে লড়াই করছে, তাই আর জোর করবো না। ভাবি, কি বোঝার চেষ্টা করবো আমি? বলো আমাকে, বলো আমি কি বোঝার চেষ্টা করবো? আরহান, আরহান বলো আমাকে। বাবা, আফরিনের মুখে রনের প্রশংসা? হে তো মেঘনা চাইতে বৃষ্টি। না না ভাবি, সেটা না। আসলে আমি তোকে ভুলই বুঝেছিলাম। তুমি শুধু আমার, শুধু আমার। তুমি আমাদের মধ্যে কেউ আসলে আমি একেবারে তাকে শেষ করে দেব। বাড়ির এই অবস্থা, বড় চাচি অসুস্থ, তার মধ্যে তুমি যদি এভাবে ছেলে মানুষই করো তাহলে কিভাবে চলবে বলো তো? দেখো নাদিয়া, দেখো তোমার ছেলে ফারিয়ার কি অবস্থা করেছে, শুধু দেখো। ভাইয়া, ভাইয়া কি করেছে? আমার ফুলের মতো মেয়েটাকে কাঁদিয়েছে তোমার ভাইয়া। বেচারি সেই সকাল থেকে নিজের হাতে বিভিন্ন রকমের নাস্তা বানিয়ে নিয়ে গেছে আরহানের জন্য, আর আরহান সেটা মুখে পর্যন্ত তুললো না। বলে কিনা ফারিয়ার জন্য ওর সময় নেই। আরহান আমাকে একটুকু পছন্দ করে না আম্মা, একটুকু না। আমাকে শুধু দূরে ঠেলে দেয়। আমার কিচ্ছু ভালো লাগছে না। ও যদি এভাবে আমাকে দূরে ঠেলে দেয়, আমি সত্যি মরে যাবো আম্মা, সত্যি মরে যাবো। এমন কথা মুখে আনতে হয় না। আমি কি করবো বলো আম্মা, তুমি বলো। সে ছোট্টবেলা থেকে শুনে এসেছি আমি এই বাড়ির বউ হবো, সেটা কি সত্যি ভেবেছি? সে ছোটবেলা থেকে আরহানকে আমি মনে প্রাণে ওর স্বপ্ন লালন পালন করেছি, আর সেই আরহান কিনা আমাকে দূরে ঠেলে দিচ্ছে। আমি কি করবো আম্মা, তুমি বলে দাও আমাকে, বলো না আম্মা আমি কি করবো? তোমার কিছু ভুল হচ্ছে ফারিয়া, ভাইয়া হয়তো ব্যস্ত তাই। আমিও ঠিক এমনটাই ভেবেছিলাম আফরিন, কিন্তু না, আজ জানলাম আরহান আমাকে সত্যি পছন্দ করে না। ও আমার কাছ থেকে দূরে থাকার জন্য বাহানা খোঁজে। আমি এখন কি করব নাদিয়া, তুমি বলো। আমার মেয়ের জীবনটা যে শেষ হয়ে যাবে। তোমার আফরিনের সাথে যদি এরকম হতো তাহলে তুমি কি করতে বলো? নাদিয়া, আমার যে এক শুধু ফারিয়েই আছে, ওর জীবনটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমি কি করব? তুমি বলো নাদিয়া। আমার মনে হয় আরহানের সঙ্গে ভাইয়ের কথা বলা উচিত। আরহান যদি বিয়েটা না, এইভাবে এক মুহূর্তে যদি আমার সব স্বপ্ন তছনছ হয়ে যায় তাহলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো আম্মা? বলো না, আমি কি সারা জীবন এই বাড়ির আশ্রিতাই হয়ে থেকে যাবো? বলো না আম্মা, বলো। না না, এমন কেন হবে? যে করেই হোক আরহান তোমাকে বিয়ে করবে, তুমি দেখে নিও। কিন্তু আমার তো ভীষণ ভয় লাগছে আম্মা। আমি জানি না কেন যেন আমার মনে হচ্ছে আরহান আমাকে ঠকাচ্ছে। এরকম করে বলতে নেই, আল্লাহর উপর ভরসা রাখো। আমি তো মনে প্রাণে আরহানকে আমার স্বামী বলে মেনে নিয়েছি আম্মা। আমার আল্লাহ জানে আমি আরহান ছাড়া আর কোনো ছেলেকে কোনোদিনও এই মনে জায়গা দিইনি। আর এখন যদি এঙ্গেজমেন্টের পরে
আমাদের সম্পর্কটা ভেঙে যায়, তাহলে আমি কি করব? আমি তো বাঁচতে পারবো না আম্মা। আমি মরে যাব, আমি। মৃত্যু ছাড়া আমার আর কোনো উপায় নেই। আমি মরে যাব, বাঁচতে পারবো না। আমি বাঁচতে পারবো না আম্মা, আমি মরে যাব। না না মা, এরকম কথা মুখেও আনিস না। আমি বেঁচে থাকতে তোর কোনো ক্ষতি হবে না, কিছুতেই না। যে করেই হোক আমার ঘরের বউ তুই হোক, আরহানকে তোকেই বিয়ে করতে হবে, তুই দেখিস। সত্যি আম্মা? হ্যাঁ সত্যি। এই আমি তোকে কথা দিচ্ছি, এই মুহূর্তে তোকে কথা দিচ্ছি, কোনোভাবেই আরহানকে তোর জীবন আমি নষ্ট করতে দেব না। ভাই করিম, তুই এসেছিস? কোথায় ছিলি এতদিন? এসেছি। আল্লাহ আমাকে আবার আপনার কাছে ফেরত পাঠিয়েছে ভাই। এ কি হাল হয়েছে তো? হ্যাঁ, বেঁচে আছি এখনো তোমাদের আশীর্বাদে, আল্লাহর দয়ায় বেঁচে আছি। বেঁচে আছিস সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু নিয়ামত তোরই কি অবস্থা করেছে রে? ওই লোকটাকে আমার প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল, ওর হাব ভাব কিছুই ভালো লাগছিল না আমার, তাই ওর উপর আমি নজর রাখছিলাম। করিম, তুই আমাকে কিছু বলিসনি কেন? সময় থাকতে বললে হয়তো। কি করে বলবো ভাইয়া, বড় বাড়ির আত্মীয় সেজে এসেছে, নওরিন মামুনির মামা, কোনো প্রমাণ ছাড়া আমি কি করে? বুঝতে পারছি, কিন্তু তারপরও তুই যদি একটু আগে আমাকে জানাতে পারতিস। জানি ভাইয়া, আমি যদি একটু আগে তোমাকে বলতে পারতাম, এত বড় ক্ষতিটা আমাদের হতো না। ওফ আপা, ও এত বড় ভুল আমি কি করে করলাম? শান্ত হ। আরে এটা তোর তো কোনো দোষ নেই, শান্ত হ। আমি এই পরিবারকে এত বড় বিপদ থেকে বাঁচাতে পারলাম না ভাইয়া, আমি পারলাম না। আমি যদি একটু আগে তোমাকে, কিন্তু বিশ্বাস করো, আমি সেদিন রাতেই তোমাকে সব বলতে চেয়েছিলাম, সব। তুমি বিশ্বাস করো আর নাই করো তবু বলতাম, কিন্তু সেদিন রাতেই ওই শয়তানটা আমাকে। আর কিছু ভাবিস না করিম, হয়তো আমাদের ভাগ্যে এটা ছিল। আমরা সবাই বেঁচে গেছি, তুই বেঁচে আছিস, ওই নিয়ামত ধরা পড়েছে, আর কিছু চাই না আমি। আর সবকিছুই হয়েছে ওই জাফর সাহেবের বদলতে। ঠিকই বলেছ ভাইয়া, জাফর সাহেব না থাকলে হয়তো আমিও বাঁচতাম না। উনি আমাকে খুঁজে বের করেছিলেন। ঠিকই বলেছিস করিম, তোকে দেখে আমার কতটা যে শান্তি হচ্ছে। সবই আল্লাহর মেহেরবানি। কিন্তু ভাইয়া, ম্যাডামের এই অবস্থা চোখে দেখা যায় না। কত মেজাজি একটা মানুষ, সারা নেই, শব্দ নেই, চুপচাপ শুয়ে আছে।
জানিস করি, তোর আপা যখন খুব চেঁচামেচি করতো আমি একটু বিরক্তই হতাম, কিন্তু আজ যখন পুরো বাড়িটা শান্ত হয়ে গেছে তখন কেন জানি মনে হয় কোথায় সেই চেঁচামেচি, কোথায় হচ্ছে না। তুমি ঠিকই বলেছ ভাই। ম্যাডাম এই গ্রুপ ফার্ম হাউসের যান। দোয়া কর করি, আল্লাহর কাছে দোয়া চা তোর আপা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তোর আপাকে ছাড়াই গ্রুপ ফার্ম হাউসের সমস্ত আলো নিভে গেছে, অন্ধকার হয়ে গেছে আমার এই বাড়ি, আমার সংসার ছন্ন ছাড়া হয়ে গেছে। আমি কিছুতেই কিছু মিলাতে পারছি না। সব ঠিক হয়ে যাবে ভাইয়া, তুমি দেখো আল্লাহর দয়া ম্যাডাম খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন। তাই যেন হয় রে করি, তাই যেন। কি হয়েছে ভাইয়া? তোমার কি শরীর খারাপ? অনেক দুশ্চিন্তে আছি করি, অনেক ভয়ে আছি, কাউকে কিছু বলতে পারছি না। কি কি হয়েছে? আবার কি নিয়ে দুশ্চিন্তা? জানিস, ওই নিয়ামতকে যখন পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল তখন সে কি বলছিল জানিস? কি? আমি কাউকে ছাড়ব না, কাউকে না। আর এই যে ফাহিম আহমেদ চৌধুরী, তোমার পাপের শাস্তি তোমাকে পেতেই হবে। তোমার পাপের শাস্তি সবাই পাবে। আমি আবার ফিরে আসবো, আমি সব শেষ করে দেব, সব। তার মানে ওই যে চিঠি? ঠিকই ধরেছিস, ওই চিঠিগুলো নিয়ামতি চুরি করেছিল। তার মানে তো নিয়ামত সব জানে? সেটাই তো বুঝতে পারছি না রে করিম, আর ওটাই আমার দুশ্চিন্তার কারণ রে। ভাইয়া, ওই চিঠিতে মানে? না না, ওখানে তেমন কিছু লেখা ছিল না, তবে হ্যাঁ কিছুটা আভাস ছিল। কিন্তু নিয়ামত এমন করে বলছিল যেন সে সবকিছুই জানে। আমি তো ঠিক বুঝতে পারছি না, কারণ আমি তো কাউকে কিছু কখনো জানাইনি। নিজের অতীতকে তোমার এভাবে বাঁচিয়ে রাখা ঠিক হয়নি। আমি তোমাকে কতবার নিষেধ করেছি, সাবধান করেছি। চাইলে কি অতীতের হাত ছাড়ানো যায় রে করি? যায় না। মরার পর উপরওয়ালার কাছে আমি কি জবাব দিতাম বলতে পারিস? কিন্তু এখন এখন তো তোমার সেই অতীতই হা করে তোমার সবকিছু গিলতে আসছে ভাইয়া। আমি কিছুতেই সেটা হতে দেব না করিম, কিছুতেই না। আমি বেঁচে থাকতে আমার এই সংসার আমি কিছুতেই ভাঙতে দেব না। আমি শুধু একবার জানতে চাই যে নিয়ামত কি জানে, কতটা জানে, আর সেটা জানতে পারলেই। তুমি কোনো চিন্তা করো না ভাই, আমাকে একটু সুস্থ হতে দাও, যা করার আমি করব। না করি,
তোকে কিছুই করতে হবে না। একবার তুই আমার জন্য মরতে বসেছিস, আমি তোকে আর মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবো না। তোকে কিছুই করতে হবে না। বাধা দিন না। আজকের আমি, এই আমি পুরোটাই তো তোমার, তাই না? তাছাড়া আমি কিন্তু কোনোদিন নিজেকে এই পরিবার থেকে আলাদা ভাবিনি ভাইয়া। আজকে তোমার যখন এত বড় বিপদ, আমি কিছু করবো না তাই হয়, কিন্তু করিম, কোনো কিন্তু নয় ভাইয়া। আমাকে জানতে হবে নিয়ামত আসলে কতটা জানে, ও আমাদের কতটা ক্ষতি করতে পারে। সেটা জানতে পারলেই ওকে আটকানোটা সহজ হবে। তাই যতটা তাড়াতাড়ি হোক আমাকে জানতে হবে। ভাইয়া তুমি একেবারে চিন্তা করো না ভাইয়া। এই করিম বেঁচে থাকতে তোমার সেই অতীত তোমার দরজায় কোনোদিন দাঁড়াতে পারবে না, কখনো না। এই রূপালী, শোন, মা কোথায় রে? রান্নাঘরে দেখলাম না, ঘরেও দেখলাম না, লনেও দেখলাম না, কোথায় গেছে? কখন থেকে খুঁজছি। ছোট চাচি তো শরীর ভালো না, সকাল থেকে শুয়ে আছে, কিচ্ছু খায় নাই, গাটা খুব গরম মনে হইতেছে। ছোট আবার ঘরে শুয়ে আছে। আমাকে বলিসনি কেন? তোমারে কইতে না করছে, কইছে তোমারে যাতে না বলি। তোমারে নাকি কারণ নিয়ে ভাবার সময় নাই। মা এই কথা বলেছে? কি হয়েছে? রূপালী বলল তোমার শরীর খারাপ। কি হয়েছে আম্মা বলো? তোমার জ্বর হয়েছে? তাহলে এখানে দাঁড়িয়ে আছো কেন? হাওয়া লাগলে তো শরীর আরো বেশি খারাপ করবে। আমার কিছু হয়নি। তাহলে রূপালী যে বললো তোমার জ্বর হয়েছে, শরীর খারাপ, কই দেখি। সরব, বললাম না আমার কিছু হয়নি। তাহলে কাল থেকে কিছু খাওনি কেন? তাতে তোমার আমার খেয়াল রাখার সময় আছে তোমার? আম্মা কেন এমন বলছো? তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমার শরীর খারাপ করলে আমার কত চিন্তা হয়। মিথ্যে কথা বলে আর মন ভুলানোর চেষ্টা করে। মিথ্যে? হ্যাঁ, মিথ্যা। আমার শরীর ভালো থাকুক আর না থাকুক তাতে তোমার কিচ্ছু এসে যায় না। তোমার তো এখন সব চিন্তা একজনকে নিয়ে। যাও, এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করো না, তার খেয়াল করো গে। কেন এমন করছো আম্মা? শোনো আম্মা, যাও, ন্যাকামি করো না, আমাকে একা থাকতে দাও। আম্মা তুমি কেন এমন করছো? কেন আমাকে দূরে ঠেলে দিচ্ছ? আমি কি অপরাধ করেছি? আমি তোমাকে দূরে ঠেলে দিচ্ছি না, তুমি নিজেই অনেক দূরে চলে যাচ্ছ, অনেক দূর।
এখানে দাঁড়িয়ে থেকো না, তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছে করছে না, যাও। ঠিক আছে। আমার সঙ্গে তোমার কথা বলতে হবে না, কিন্তু প্লিজ কিছু খেয়ে নাও। তুমি কাল রাত থেকে কিছু খাওনি। এক রাতে তুমি তোমার চেহারাটা কি করেছো দেখেছো? তোমার কি মনে হয় আমার তোমাকে নিয়ে কোনো চিন্তা হয় না? আমি অনেক স্বার্থপর। আমি তো কখনো এভাবে ভাবতাম না, বরং উল্টো ভাবতাম। আমি ভাবতাম তুমি সবার চেয়ে ভালো, তুমি তোমার বাবার মতো উদার, সবার কথা চিন্তা করো, সবার পরোয়া করো। সময় এলে সবাই যা করতে পারবে না তুমি সেটা করবে, বুক দিয়ে এবারে সবাইকে আগলে রাখবে। আমার ছেলে আমার মুখ উজ্জ্বল করবে। মা, আমি এখনো তোমার সেই ছেলেটাই আছি, আমি এখনো সবার ভালোটা চাই। দেখো ইলোরা আমার সন্তানের মা হতে চলেছে, এখনো তো দেখাটা আমার কর্তব্য। আপনি যে এতটা কেয়ারিং জানতাম না। আব্বার তুমি শুধু নিজেদের না, আমাদের গোটা জীবনটা বিক্রি করে দিয়েছো এই বাড়ির লোকেদের কাছে। নিজেকে সবার সঙ্গে গুলিয়ে ফেলো না ফারিয়া। তুমি যেটা করো আর যা করতে পারো সেসব আমি কিছুই করি না, আর আমি যেটা করতে পারি সেসব তুমি কোনোদিনও করতে পারবে না। অতএব নিজেকে আর নিজের মাথাকে কষ্ট দিও না। উনি এই চৌধুরী বাড়ির ছোট বউ, যার কাছে চৌধুরী বাড়ি ছাড়া কোনো কিছুর মূল্য নেই। উনি যদি সত্যি আমার আম্মা হতেন না, আমাকে সাপোর্ট করতেন, আমার মন বুঝতেন,